একদিকে ৩১৮ বছর আগেকার স্মৃতি, অন্যদিকে স্মৃতি মাত্র ১৮ বছর আগের। না, দুই স্মৃতির মধ্যে কোনো তুলনাই হয় না। ৩১৮ বছর আগের ঔরঙ্গজেবের কবর নিয়ে এখন দেশে তুলকালাম চলছে। অবস্থা এতটাই খারাপ যে নাগপুরের মতো শান্ত শহরেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আর দেশকে ৩১৮ বছর পিছিয়ে দেওয়ার মূল মুরব্বী যে বিজেপি এবং তাদের প্রচারক গদি মিডিয়া, তা নিয়ে এখন আর কারো কোনো সংশয়ই নেই। তবে আমরা অতটা না পিছিয়ে 18 বছর আগের কথা যদি তুলি, তাতে নিশ্চয়ই কোনো অপরাধ হবে না। আর সেই ইতিহাস কিন্তু চমকে দেবে আপনাকেও। এবারে ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 18 বছর পিছিয়ে যাওয়ার আগে তার সূত্র বর্তমানে কোথায়, কিভাবে, তা একটু পরিষ্কার করে নেওয়া যাক। ভারতে এই মুহূর্তে অনেক ঘটনাই ঘটে চলেছে, কিন্তু সব গুরুত্বপূর্ণ ঘটনাই যে আপনি সহজে সংবাদ মাধ্যমে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। কারণ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই তথ্য চেপে যাওয়ার কাজটা অত্যন্ত যত্ন নিয়ে করেছেন। আর তাই দেশের বহু গুরুত্বপূর্ণ প্রশ্নেরই কোনো উত্তর আমাদের মিডিয়ায় পাওয়া যায় না। যেমন সংসদে দাঁড়িয়ে সংসদ বিষয়ক মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তা কিন্তু একেবারে অসামান্য, কিন্তু গদি মিডিয়ায় কোনো সান্ধ্য বিতর্কে তার স্থান পায়নি। মন্ত্রী জানিয়েছেন মোদী সরকারের মন্ত্রীরা সংসদে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ৭৫% পালিত হয়নি। এটা সরকারি হিসেব। বাহ, ক্যা বাত! মানে আমরা এবার বলতেই পারি মোদী সরকার 75% জুমলার সরকার। অন্ধভক্তদের কিচ্ছু বলার নেই, কিছু গালিগালাজ করে বরং নিজেদের সংস্কারী চরিত্রের পরিচয় রাখতে পারেন। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন গত 10 বছরে কর্পোরেটের 16,35,000 কোটি টাকার উপর অনাদায় ঋণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খাতা থেকে রাইট অফ মানে মুছে ফেলেছে আমাদের সরকার। ডিএল রায়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেবকে বলা জাহানারার উক্তি ধার করে বলতেই পারি, আবারও বলি, চমৎকার। অন্ধভক্তদের জন্য আরো গা জ্বালানো তথ্য আছে। গত মাসে মানে ফেব্রুয়ারিতে ভারতের রপ্তানি কমে গেছে 10%-এরও বেশি। এমনিতেই নরেন্দ্র মোদীর তথাকথিত আত্মনির্ভর ভারতে রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি। এর উপর রপ্তানি আরো কমে গেলে ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি যে আরো বেড়ে যাবে, তা অন্ধভক্তদের বোঝাতে আপনাকে বেশ বেগ পেতে হবে। তাদের এটা বোঝানো শক্ত যে এটা আমাদের অর্থনীতি এবং বিদেশি অর্থ ভাণ্ডারের পক্ষে কোনো বিরাট বিকাশের খবর নয়, বরং দুঃসংবাদ। শুরুতেই আপনাদের বলেছিলাম আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটছে তা কিন্তু আলোচনার মধ্যে আনার বা জানানোর প্রয়োজন মনে করে না নরেন্দ্র মোদী সরকার এবং তাদের মিডিয়া ফৌজ। তাই আপনাকেই বেছে নিতে হবে কোন কোন ঘটনায় আমরা নজর দেব। আর সেটা মাথায় রেখেই বেছে নিয়েছি ৩১৮ বছর আগের একটি ঘটনা এবং 18 বছর আগের একটি ঘটনাকে। কি সেই ঘটনা? ঔরঙ্গজেবের কবর খোঁড়া নিয়ে যে অশান্তির আবহাওয়া তৈরি হলো নাগপুরের মতো শান্ত জায়গায়, তার জন্য দায়ী কে? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এর জন্য দায়ী করেছেন একটি সিনেমাকে। সিনেমাটির নাম ছাওয়া। ইতিমধ্যে ওই সিনেমাটি 500 কোটি টাকার ব্যবসা করে হল থেকে চলেও গেছে। এর আগে কাশ্মীর ফাইলস, কেরল ফাইলস এর মতো মুসলিম বিদ্বেষের প্রোপাগান্ডা ছড়ানো সিনেমা এদেশের মানুষ দেখেছেন। কাল্পনিক ঘটনার উপর ইতিহাসের সামান্য চাট মশলা ছড়িয়ে নিজেদের মতো ন্যারেটিভ তৈরি করে বাণিজ্য করেছে এইসব সিনেমার পরিচালক এবং প্রযোজকরা। আর এদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রয়েছে আরএসএস এর। দেশের শান্তির আবহাওয়াটাই যাতে বিগড়ে দেওয়া যায় তার জন্য এই সমস্ত সিনেমার আমদানি করা হয়। তা দেবেন্দ্র বাবুর কাছে প্রশ্ন, আপনিই তো রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এমনকি নাগপুরের বিধায়কও,
তা আপনি সব জেনেও সিনেমাটি ব্যান করেননি কেন? ব্যান করা তো আপনাদের ভালোই অভ্যেস আছে। এই তো কিছুকাল আগেই বিবিসির তৈরি গুজরাট দাঙ্গার উপরে তথ্যচিত্রটা আপনারা এদেশে ব্যান করেছিলেন, এক্ষেত্রে তা করা হয়নি কেন? তবে একটা সিনেমাই এই অশান্তির জন্য শুধুমাত্র দায়ী হতে পারে না। সিনেমা তো হলে আসবে, 2-1 সপ্তাহ চলবে, তারপরে বিদায় নেবে। দেশের বা কোনো রাজ্যের সব মানুষ সিনেমা হলে যাবেনও না, কিন্তু ঘরের টেলিভিশন তো সারা দিন চলছে। বিশেষ করে সন্ধ্যের পর সেখানে শুরু হয় সাম্প্রদায়িক দাপাদাপি। ভারতের কুখ্যাত গদি মিডিয়া গত 1 মাস ধরেই ঔরঙ্গজেব নিয়ে এক অদ্ভুত সাম্প্রদায়িক প্রচার শুরু করেছিল, যার সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। কেন হঠাৎ ঔরঙ্গজেব? কি প্রসঙ্গে হঠাৎ এটা এলো? বিষয়টিকে একটু অন্যভাবে বিশ্লেষণ করা যেতে পারে। গত 1 মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত বেশি হেনস্থা করেছেন বিশ্বগুরু নরেন্দ্র মোদীকে, তত বেশি সাম্প্রদায়িক প্রচার বেড়েছে ভারতের গদি মিডিয়ায়। আর কে না জানে গদি মিডিয়ায় যা প্রচার করা হয় তা ঠিক করে দেন বিজেপির কর্তারাই। সোজা কথায় আমজনতার দৃষ্টি প্রাণপণ ঘোরাবার চেষ্টা করে গেছে গদি মিডিয়া। আর এই জন্যেই ছাওয়া সিনেমাটির সূত্র ধরে ঔরঙ্গজেবকে টেনে আনা হয়েছে। এ নিয়ে সাম্প্রদায়িক প্রচার তুঙ্গে উঠেছে। যত দিন গেছে প্রচারের ধার এবং ভার বেড়েছে। গদি মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে বা গদি মিডিয়াকে আরো হাওয়া দিতে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে গেছেন যোগী আদিত্যনাথ থেকে বাংলার শুভেন্দু অধিকারী পর্যন্ত। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের হিতে কাজ করি। আরো মন্দির করব, আরো মন্দির বানাবো, আরো মন্দিরের শ্রীবৃদ্ধি করব। দিল্লির বিজেপির এক বড় নেতার সঙ্গে কয়েকদিন আগেই কথা হচ্ছিল। তিনি জানালেন নরেন্দ্র মোদীর পর কে, এটাই এখন বিজেপির মধ্যে সবচেয়ে বড় আলোচিত প্রশ্ন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এখন টেক্কা দিতে চাইছেন যোগী আদিত্যনাথকে। মানে মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ, কে বেশি মুসলিম বিদ্বেষ ছড়াতে পারে তার প্রতিযোগিতা চলছে। সম্ভলের পর তাই নাগপুর। এর মধ্যে অমিত শাহের গুজরাট লবি এখন একটু পিছিয়ে পড়েছে। তবে তিনিও নতুন কি কৌশল করে ম্যাচে ফিরে আসবেন কে জানে। তবে যখন এদেশের রাজনীতিক ও সংবাদ মাধ্যম এইসব কুকর্ম নিয়ে মেতে আছে, তখন ভারতের বাইরে চীন বা আমেরিকায় বিজ্ঞান সাধনায় কে কাকে টেক্কা দেবে তার প্রতিযোগিতা চলছে। আর্যভট্ট, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র বসু বা আবুল কালামের দেশ এটা। কিন্তু এখানের মানুষ এখন বিজ্ঞান থেকে বহু দূরে। তা না হলে শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবিরদের দাপাদাপি বাংলায় এরম বাড়তে পারে? তবে এর মধ্যেই 24 ঘন্টা আগেই বিজ্ঞানের সঙ্গে যুক্ত একটি ঘটনার খবর এলো। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর মহাকাশে গিয়েছিলেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু যান্ত্রিক গোলযোগে তারা আটকে পড়েন মহাকাশে। দীর্ঘ 9 মাস পরে তারা মহাকাশের নভশ্চর কেন্দ্র থেকে অবশেষে পৃথিবীতে ফিরেছেন। সুনিতা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। ভারতের সঙ্গে তার গভীর যোগসূত্র রয়েছে। গত 25-26 বছরে তিনি একাধিকবার ভারতে এসেছেন। কোথায় এসেছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহের গুজরাটে। সুনিতার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে একদা গুজরাটের রাজনীতির বড় নাম হরেন পান্ডিয়ার। তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়। বিজেপির নেতা এবং মন্ত্রী ছিলেন হরেন পান্ডিয়া। যদিও তার নাম এখন বিজেপি আর উচ্চারণই করে না। কেন জানেন? গুজরাট বিজেপিতে একসময় হরেন পান্ডিয়া এবং নরেন্দ্র মোদীর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা ছিল। যে কোনো রাজনৈতিক দলে এরকম দুই বড় ব্যক্তিত্বের সংঘাত দেখা যায়। সেটা অভিনব কিছু নয়, অস্বাভাবিকও নয়। তবে প্রথমেই আমি যে 18 বছর আগেকার ঘটনার কথা বলছি, তাই সুনিতার সঙ্গেই জড়িত। সুনিতা 18 বছর আগে 2007 সালে এসেছিলেন গুজরাটে। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সুনিতা কিন্তু তখনই বিখ্যাত মার্কিন নভশ্চর। তার ওই সফরের সময় বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সুনিতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছিলেন। সুনিতাও গুজরাট সরকারের কোনো আতিথেয়তা বা নিরাপত্তার সুবিধে নিতে চাননি, দেখাও করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
তিনি ছিলেন হরেন পান্ডিয়ার স্ত্রীর সঙ্গে, কারণ রক্তের সম্পর্কে তিনি হরেন পান্ডিয়ার খুড়তুতো বোন। তার বাবা এবং হরেন পান্ডিয়ার বাবা দুই ভাই। মানে সুনিতার সঙ্গে শুধু এদেশের মাটির যোগ আছে তাই নয়, এদেশের রাজনীতির সঙ্গেও তার গভীর যোগাযোগ। 1998 সালে হরেন পান্ডিয়ার ভোটে সুনিতা এসে প্রচারও করেছিলেন। ভোটে জেতার পরে যে সভা হয়েছিল তাতেও সুনিতা ছিলেন। হরেন পান্ডিয়ার রাজনৈতিক ব্যাপ্তি এবং খ্যাতি ছিল গোটা গুজরাট জুড়ে। ফলে সুনিতার সঙ্গে ভারতের রাজনীতির মোটামুটি একটা যোগাযোগ ছিলই। আর এই রাজনৈতিক যোগাযোগ থেকেই তিনি বুঝেছিলেন হরেন পান্ডিয়ার নিজের দলের মধ্যেই রয়েছে তার মূল প্রতিদ্বন্দ্বী, আর সেই প্রতিদ্বন্দ্বীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এবার আসুন 18 বছর আগের ইতিহাস একটু খুঁড়ে দেখা যাক। গুজরাটে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার আগে হরেন পান্ডিয়ার দাবি ছিল মুখ্যমন্ত্রিত্ব পদের জন্য, কিন্তু তাকে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। এরপরে গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। 2003 সালে সুনিতাদের পরিবারে বড় ধাক্কা আসে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডিয়ার রহস্যময় মৃত্যু ঘটে। মানে যে দপ্তরের মন্ত্রী তিনি, সেই পুলিশই তাকে রক্ষা করতে পারেনি। তথ্য বলছে ওই সময় হরেন পান্ডিয়ার বাবা মানে সুনিতার কাকা এই মৃত্যুর জন্য সরাসরি নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলেছিলেন। কয়েক বছর ধরে আদালতে সেই মামলা চলেছিল, কয়েকজন গ্রেপ্তারও হয়। পরে নরেন্দ্র মোদী আদালত থেকে ক্লিন চিট পেয়ে যান। এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই পান্ডিয়া পরিবারের সঙ্গে মোদীর বিজেপির একটা দূরত্ব তৈরি হয়। আর কালক্রমে বিজেপিতে নরেন্দ্র মোদীর প্রতাপ এতটাই বেড়ে যায় যে হরেন পান্ডিয়ার নাম ও নিশান একেবারে মুছে ফেলে গুজরাট বিজেপি। একে তো তার রহস্যময় মৃত্যু, সেই সঙ্গে এই রাজনৈতিক দূরত্বের ফলে সুনিতাদের সঙ্গে গুজরাট বিজেপির আর কোনো সম্পর্কই ছিল না। এরপরে 2013-তে সুনিতা গুজরাটে এসেছিলেন। সেবার নরেন্দ্র মোদীকে তিনি একেবারেই এড়িয়ে চলেন। ওই সফরে তার প্রাপ্য যে সমস্ত সরকারি প্রোটোকল ছিল তা একেবারেই নেননি সুনিতা। সারাক্ষণ ছিলেন হরেন পান্ডিয়ার বিধবা পত্নীর সঙ্গে, অর্থাৎ তার বৌদির সঙ্গে। সেই সময় গুজরাট ছাড়িয়ে গোটা দেশে নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্থান ঘটছে উল্কার গতিতে, কিন্তু মহাকাশচারী সুনিতা ভারতের রাজনৈতিক উল্কার সংস্পর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন একেবারে ইচ্ছাকৃতভাবেই। এবার মহাকাশ থেকে ফিরে আসার পর সুনিতার কাছে গোটা বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে গেছে। তার মধ্যে একটা শুভেচ্ছা বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সুনিতা ও তার নভশ্চর সাথী এখন 1.5 মাস নানান স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন। আপাতত তারা বাইরে কোথাও যেতেও পারবেন না, কিন্তু শুভেচ্ছা বার্তার উত্তর দিতে তো কোনো বাধা নেই। সেটা তিনি পাঠাবেন কি নরেন্দ্র মোদীকে, আর আসবেন কি ভারতে? এই প্রশ্নের জবাব কি হতে পারে তা আমরা এখনো জানি না। আমি কেবল 318 বনাম 18 বছরের ইতিহাসের একটা টুকরো আপনাদের কাছে রাখলাম, আর প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বটা আপনাদের উপরই ছেড়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটিকে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। দেশকে এই বিদ্বেষের রাজনীতি থেকে না বাঁচাতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।